আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমরা যারা বিবি অনার্স থার্ড ইয়ার আছো বা বিবিএস ডিগ্রি থার্ড ইয়ার আছো, তোমাদের জন্য অ্যাডভান্সড অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে সেখান থেকে চ্যাপ্টার 3 হলো অ্যাকাউন্টিং ফর লিজের আরেকটি সাজেশন নিয়ে হাজির হলাম। আমরা ইতিপূর্বে তোমাদেরকে এই চ্যাপ্টারের একটা বেসিক ক্লাস দিছি এবং একটা সাজেশন সলভ করাইছি। আশা করি ক্লাসটা দেখছো। বেসিক ক্লাসটা যদি তুমি না বুঝো তাহলে কিন্তু সাজেশনগুলো বুঝতে তোমার সমস্যা হবে। তো একটু খেয়াল করি সবাই। আজকের সাজেশন 2 করাবো। 1 নাম্বারটা যেহেতু আগে করাইছি, সাজেশন 2টা সলভ করার আগে সাজেশন 2 এর যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু দেখব। তারপরে এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমরা সাজেশন 2 এর যে প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা যদি প্রশ্নটার দিকে খেয়াল করি, লিমো কর্পোরেশন সাইন এ 10-year non-cancelable lease agreement to lease an equipment from IDIC। এর অর্থ হলো লেমো কর্পোরেশন আইডিআইসি থেকে একটি সরঞ্জাম লিজ নেওয়ার জন্য একটি 10 বছর মেয়াদী বাতিলযোগ্য লিজ চুক্তি স্বাক্ষর করেছে। দ্য ইনরিয়নিটর পার্টেন টু দিস লিজ আর অ্যাজ ফলোস। অর্থাৎ এই লিজ সংক্রান্ত শর্তাবলী নিম্নরূপ, মানে লিজের যে শর্ত সেগুলো নিম্নরূপ। 1 নাম্বার হলো ইকুয়াল অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট অফ টাকা 90,000 বিগিনিং অন জানুয়ারি 1, 2012। 1 জানুয়ারি 2012 থেকে শুরু করে প্রতি বছর 90,000 টাকা সমান হারে ভাড়া প্রদান করতে হবে। 2 নম্বর শর্ত হলো দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট অন জানুয়ারি 1, 2012 ইজ টাকা 5,50,000। 1 জানুয়ারি 2012 তারিখে সরঞ্জামটির ন্যায্য মূল্য 5,50,000 টাকা। 3 নাম্বার দ্য এস্টিমেটেড ইকোনমিক লাইফ অফ দ্য ইকুইপমেন্ট ইজ 10 years উইথ আনগ্যারান্টেড রেসিডিয়াল ভ্যালু অফ টাকা 10,000। এখানে একটু খেয়াল করো, এখানে এটা গ্যারান্টেড রেসিডিয়াল ভ্যালু হবে, আনগ্যারান্টেড হবে না। আনগ্যারান্টেড হলে সমাধানটা অন্যভাবে হবে, সেজন্য তোমরা এখানে খেয়াল রাখবা এটা হবে উইথ গ্যারান্টেড রেসিডিয়াল ভ্যালু টাকা 10,000। অর্থাৎ সরঞ্জামটির আনুমানিক অর্থনৈতিক আয়ুষ্কাল হলো 10 বছর। এর জামানতবিহীন, এটা হবে জামানতবিহীন হবে না, এটা গ্যারান্টেড রেসিডিয়াল ভ্যালু হবে 10,000 টাকা। 4 নাম্বার লিমোস বোরিং রেট ইজ 12% পার ইয়ার। অর্থাৎ তাদের যে ঋণ আছে সেই ঋণের সুদের হার প্রতি বছর 12% ধার্য করা হয়েছে। এই ছিল প্রশ্নটা। এখন আমরা দেখব যে করণীয়তে কি করতে বলছে। এ নাম্বার বলছে প্রিপেয়ার দ্য অ্যামর্টাইজেশন শিডিউল ফর দ্য ফার্স্ট 3 years ইন দ্য বুকস অফ লিমো। অর্থাৎ লেমোর বইতে প্রথম 3 বছরের জন্য ঋণ পরিশোধের একটা তালিকা প্রস্তুত করো। বি নাম্বার বলছে শো দ্য জার্নাল এন্ট্রি ফর দ্য ইয়ার 2012 ইন দ্য বুকস অফ বোথ পার্টি। অর্থাৎ উভয়ের বইতে 2012 সালের জন্য জাবেদা দাখিলে দেখো। তাহলে এখানে নতুন জিনিস হচ্ছে একটা অ্যামর্টাইজেশন শিডিউল করতে হবে, সেটা একটু আমরা প্রথমে দেখলাম। ইন্টারেস্ট অ্যামর্টাইজেশন শিডিউল, এখানে প্রথম যে কলাম সেটা হলো ইয়ারের, দ্বিতীয় কলামটা বিগিনিং ব্যালেন্স, বিবি মানে বিগিনিং ব্যালেন্স। 3 নাম্বার কলামটা হলো অ্যানুয়াল লিজ রেন্ট। 4 নাম্বার কলাম ইন্টারেস্ট। 5 নাম্বার কলাম পিপি মানে প্রিন্সিপাল পেমেন্ট। 6 নাম্বার কলাম হলো ইভি অর্থাৎ ইন্ডিং ব্যালেন্স। তো আমরা এখানে ইয়ারের মধ্যে একদম 0 দিয়ে শুরু করব। কেন 0 দিয়ে শুরু করব খেয়াল করো, আমাদের যে রেন্টাল পেমেন্ট আছে সেটা কিন্তু বিগিনিং জানুয়ারি 1-এ, অর্থাৎ ইকুয়াল অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট অফ টাকা 90,000 বিগিনিং অন জানুয়ারি 1। ঠিক আছে, তো এখানে ইয়ারের মধ্যে আমরা 0 দিয়ে শুরু করব, যেহেতু বছরের শুরুতে তাদের কিস্তিটা শুরু হবে, সেজন্য 0 একটা বছর ধরে অঙ্ক এখানে শুরু করতে হবে। বিগিনিং ব্যালেন্স বলতে আমরা বুঝি যে ফেয়ার ভ্যালু ছিল, ন্যায্য মূল্য ছিল 5,50,000, সেটাও জানুয়ারি 1-এ বিগিনিং ব্যালেন্স বসাইলাম। অ্যানুয়াল লিজ রেন্ট যেটা আমাদের বার্ষিক কিস্তি 90,000। এরপরে ইন্টারেস্ট, সেটার পার্সেন্ট ছিল 12% বসাইলাম। এখন তুমি দেখো এই যে ইন্টারেস্ট এই জায়গায় 0 বা ডট ডট কেন বসছে, খেয়াল রাখবা কোনো ইন্টারেস্ট আমরা কখন পে করব, 1 বছর ব্যবহার করার পরে। তাহলে বছরের শুরুতে বা 0 বছরে তো আমরা সেটা সুদ দিব না, এটা তো শুরু, সেজন্য সুদটা ধার্য হবে মূলত কখন, 31 ডিসেম্বরে, সেজন্য এখানে আমরা 0 দিলাম। এরপরে প্রিন্সিপাল পেমেন্ট খেয়াল করবা
অ্যানুয়াল লিজ রেন্ট থেকে ইন্টারেস্ট মাইনাস করে দিলে কিন্তু প্রিন্সিপাল পেমেন্ট পাওয়া যায়। অ্যানুয়াল লিজ রেন্ট 90,000, ইন্টারেস্ট হলো 0, 90,000 থেকে 0 মাইনাস করলে 90,000। এরপরে যদি আমরা দেখি ইভি মানে ইন্ডিং ব্যালেন্স 4,60,000, এটা কীভাবে আসলো? আমাদের বিগিনিং ব্যালেন্স থেকে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট 90,000 যদি মাইনাস করো তাহলে 4,60,000 হবে। 0 বছরের যেটা ইন্ডিং ব্যালেন্স সেটা কিন্তু পরবর্তী বছর অর্থাৎ বছর 1-এ এসে বিগিনিং ব্যালেন্স হয়। এই 4,60,000টা এখানে এসে বিগিনিং ব্যালেন্স হবে। এরপরে অ্যানুয়াল লিজ রেন্ট প্রত্যেক বছর ইকুয়াল বলছে, এই যে ইকুয়াল মানে সমান, এই বছরও অ্যানুয়াল লিজ রেন্ট 90,000। এরপরে ইন্টারেস্ট হবে। তাহলে এখন আমরা ইন্টারেস্টটা 12% কীভাবে বের করব? এই যে বিভি মানে বিগিনিং ব্যালেন্স যেটা দেখতেছো 4,60,000, এই 4,60,000-এর 12% করে দেখো 55,200 টাকা আসবে। তারপরে প্রিন্সিপাল পেমেন্ট কীভাবে পাবো বলছিলাম? অ্যানুয়াল লিজ রেন্ট থেকে অর্থাৎ 90,000 থেকে এই 55,200 ইন্টারেস্ট মাইনাস করে 34,800 আসবে। এখন আসো আমাদের ইন্ডিং ব্যালেন্স 4,25,200 কীভাবে হবে? দেখো এখানে আমাদের বিগিনিং ব্যালেন্স 4,60,000 আর প্রিন্সিপাল পেমেন্ট 34,800। তাহলে 4,60,000 থেকে অর্থাৎ বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট 34,800 মাইনাস করলে 4,25,200 টাকা হবে। আবার এই বছরের যেটা ইন্ডিং ব্যালেন্স সেটা তারপরের বছর অর্থাৎ দ্বিতীয় বছরে বিগিনিং ব্যালেন্স হবে। এভাবে অ্যানুয়াল লিজ রেন্ট সমান থাকবে। তারপর ইন্টারেস্ট চার্জ করবো আগের উচ্চাতে যেভাবে করছি, অর্থাৎ বিগিনিং ব্যালেন্সের উপর 12% ধরবা, তার মানে 4,25,200 12% ধরলে 51,024। আবার প্রিন্সিপাল পেমেন্ট কীভাবে হবে? অ্যানুয়াল লিজ রেন্ট থেকে অর্থাৎ এই যে 90,000 থেকে ইন্টারেস্টটা মাইনাস করবো 51,024, আমরা পাবো 38,976। ইন্ডিং ব্যালেন্স কীভাবে পাবো? 3,86,224, এটা হলো বিগিনিং ব্যালেন্স 4,25,200 থেকে তার প্রিন্সিপাল পেমেন্ট 38,976 মাইনাস করলে 3,86,224। এটাই হবে আমার পরবর্তী বছরের অর্থাৎ বছর 3-এর 3,86,224 টাকার বিগিনিং ব্যালেন্স, অর্থাৎ আগের বছরের ইন্ডিং পরের বছরের বিগিনিং। যথারীতি 90,000 বসাবো, তারপরে আবার ইন্টারেস্টটা বের করব এই যে বিগিনিংয়ের উপরে 3,86,224-এর 12%, তাহলে পাবো 46,347। প্রিন্সিপাল পেমেন্ট কীভাবে পাই? 90,000 থেকে এই অর্থাৎ অ্যানুয়াল লিজ রেন্ট থেকে ইন্টারেস্টটা মাইনাস করে দাও, তাহলে দেখবা প্রিন্সিপাল পেমেন্ট 43,653। আবার ইন্ডিং ব্যালেন্স বের হবে। কীভাবে বের হবে? আমাদের বিগিনিং ব্যালেন্স যেটা আছে 3,86,224, সেখান থেকে 43,653 মাইনাস করলে 3,42,571 পাবো। ঠিক আছে, তো এভাবে আমরা অ্যামর্টাইজেশন শিডিউলটা তৈরি করব। আমরা এই নাম্বারটা করলাম। এখন রিকোয়ারমেন্ট বিতে যাব, শো দ্য জার্নাল এন্ট্রিজ ফর দ্য ইয়ার 2012 ইন দ্য বুকস অফ বোথ পার্টি, মানে উভয়ের বইতে। প্রথমে আমরা লেমন কর্পোরেশনের বইতে যাব, পরবর্তী পেজে ইন দ্য বুকস অফ লেমন কর্পোরেশন জার্নাল এন্ট্রি। আমরা আগে শিখছিলাম যে এটা একটা ক্যাপিটাল লিজ। আমরা কীভাবে বুঝবো এটা ক্যাপিটাল লিজ? দেখো এই জায়গায় নন ক্যান্সেলেবল লিজ বলা আছে। নন ক্যান্সেলেবল বা অবাতিলযোগ্য লিজ যদি থাকে এটা ক্যাপিটাল লিজ। আর ক্যাপিটাল লিজে এক বছরে প্রথম বছরে কয়টা জাবেদা হয়? 4টা জাবেদা হয়। আমরা সেই 4টা জাবেদা আগে একটু দেখে নিই। প্রথম বছরের মধ্যে 1 জানুয়ারিতে 2টা। 1 নম্বর জাবেদা হলো 1/1/12 সালে লিজ রিকোয়ারমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট হবে। অর্থাৎ এখানে লিজ লাইবিলিটি আমরা রেকর্ড করার জন্য, আমরা যে লিজ নিছি সেটার জন্য এটা জাবেদা কি? লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট। 5,50,000 5,50,000 তার যে ফেয়ার ভ্যালু ছিল। আমরা একটু প্রশ্নের মধ্যে দেখো 2 নম্বরে বলা আছে দেয়ার ফেয়ার ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট অন জানুয়ারি 1, 2012 ইজ টাকা 5,50,000। এটা বসাই দিলাম। দ্বিতীয় জাবেদাটা 1 জানুয়ারিতে, সেটা হবে তাদের যে কিস্তি দিছে 90,000 টাকা, লিজ লাইবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট। দেখো এটাও কিন্তু আমাদের এখানে বলা আছে, একদম 1 নম্বরে বলা ছিল ইকুয়াল অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট অফ টাকা 90,000 বিগিনিং অন জানুয়ারি 1। লিজ লাইবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট 90,000 90,000 হলো। টু রেকর্ড পেড লিজ রেন্ট ফর ক্যাশ, নগদে লিজ রেন্ট পরিশোধ করা হলো। এরপরের তারিখে এখানে সমাধানে একটু কারেকশন করে নিবে, এটা 31/12 হবে। পরবর্তী 2টা বছরের জাবেদা কিন্তু 31শে ডিসেম্বরে হয়। একটা হলো ডেপ্রিসিয়েশনের আর একটা ইন্টারেস্টের। তার মানে এই তারিখগুলো একটু তার আগে 31 মানে 3 লাগাই দিলে হয়ে যাবে। এগুলোতে 3 দিয়ে করবে 31/12 31/12। প্রথম যেটা 31/12 সেটা হলো অবশ্যই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ক্যাপিটাল লিজ ক্রেডিট টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস। এই যে 5,50,000 টাকা যেটা, সেখান থেকে 10,000 মাইনাস করতে হলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হলে এটাকে অবশ্যই আনগ্যারান্টেড দেওয়া যাবে না। আনগ্যারান্টেড হলে কিন্তু মাইনাস হয় না। আমি তোমাদেরকে যে কথা বলছিলাম প্রশ্ন পড়ার সময়, এটা গ্যারান্টেড হবে।
ঠিক আছে। এটা যদি গ্যারান্টেড হয় তাহলে গ্যারান্টেড রেসিডিয়াল ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্যটা যদি গ্যারান্টেড হয় সেক্ষেত্রে এটা কাউন্টে আসবে। তাহলে এটা গ্যারান্টেড একটু কারেকশন করে নিবা, কারেকশন করে নিলেই 5,50,000 থেকে 10,000 মাইনাস করে 10 বছর মেয়াদ দিয়ে ভাগ করলে, আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে আমরা 54,000 টাকা অবশ্যই পেয়ে যাব। এরপরে হলো ইন্টারেস্ট, এটাও তারিখ চেঞ্জ করবা, 31 করে দিবে, 31/12। এটা প্রদেয় সুদের এন্ট্রি কি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এটা আমরা কীভাবে পাবো? এই 52,200 কীভাবে পাবো? আমাদের যে 5,50,000 টাকা ছিল, এই 5,50,000 টাকা থেকে প্রথম যে কিস্তি দিছি সেটা মাইনাস করব আগে। 5,50,000 মাইনাস 90,000 করার পরে আমরা পাবো যত আসবে তার উপরে আমরা 12% ধরবো। একটু খেয়াল করো, এখানে আমাদের 12% চার্জ করতে বলছে, তাই না? তাইলে আমরা যে কাজটা করব, ফেয়ার ভ্যালু থেকে কিস্তিটা মাইনাস করে যে টাকা বের হবে সেটারে 12%। আমি যদি তোমাদেরকে একটু ক্যালকুলেটার দেখাই তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। মনে করো 5,50,000 তো প্রশ্নে দেওয়া আছে, ফেয়ার ভ্যালু মাইনাস কিস্তি কত? 90,000 বা রেন্ট যেটা 90,000, যত বের হয়েছে তার 12% গুণ 12% ইকুয়াল এই যে 55,200 দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা এভাবে আসবে, এভাবে তোমরা নিজেরাও চার্জ করে নিতে পারো। আর ইন্টারেস্টে যাবে দেখি ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আমরা প্রথম ক্লাসে কিন্তু এগুলো বুঝাইছি, সেজন্য এগুলো ডিটেলসে যাচ্ছি না। এবার প্রয়োজনের জাবেদা বইতে অর্থাৎ আইডিএলসি বইতে আমরা দিব, ইন দ্য বুকস অফ আইডিএলসি জার্নাল এন্ট্রিজ। প্রথম যে জাবেদা সে কিস্তি দিবে, ঠিক আছে, সে লিজ দিবে, মানে তার সম্পদটা সে লিজে দিচ্ছে। এখানে একজন দেনাদারের সৃষ্টি হবে, সে বলবে লিজ রিসিভেবল ডেবিট, তার কাছ থেকে সম্পদটা চলে যাবে, সেজন্য ইকুইপমেন্ট ক্রেডিট 5,50,000 টু রেকর্ড দ্য লিজ ট্রানজ্যাকশন। দ্বিতীয় জাবেদা হলো সে কিস্তির টাকা পাবে অর্থাৎ রেন্টের টাকা পাবে, সে বলবে ক্যাশ ডেবিট, কার থেকে পাবে? দেনাদার থেকে। দেনাদার কমবে, সেজন্য লিজ রিসিভেবল ক্রেডিট ওই 90,000 টাকা। তৃতীয় জাবেদা আমরা এই যে লিজ নিছে, লিজ গ্রহীতার বইতে 4টা জাবেদা দিয়েছে, এখানে কিন্তু 3টা হবে, এখানে অবশ্যই জাবেদাটা হবে না। কেন অবশ্যই জাবেদা হবে না? কারণ সম্পদটা বর্তমানে তার কাছে নাই, এটা বর্তমানে লেমো কর্পোরেশনের কাছে আছে। তাইলে যার কাছে সম্পদ আছে সে অবশ্যই জাবেদা দিবে, ইনি কিন্তু অবশ্যই জাবেদা দিবেন না। তাইলে ওনার কাছে শুধুমাত্র কি হবে? প্রাপ্য সুদের এন্ট্রি হবে। আগের জনের বইতে আমরা প্রদেয় সুদের এন্ট্রি দিছি অর্থাৎ ইজারা গ্রহীতার বইতে, আর ইজারা দাতার বইতে সে প্রাপ্য সুদের এন্ট্রি দিবে। প্রাপ্য সুদের এন্ট্রি হলো ইন্টারেস্ট রিসিভেবল বা প্রাপ্য সুদ ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। ওই যে 55,200 কিছুক্ষণ আগে যে সুদ বের করছি, 5,50,000 থেকে 90,000 কিস্তিটা মাইনাস করে তারপরে 12% 55,200 টাকা হবে। টু রেকর্ড দ্য ইন্টারেস্ট আর্ন ফর দ্য ফার্স্ট ইয়ার ইন্ট। এই ছিল আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা। আর সম্পূর্ণ বই রেকর্ডেড ভিডিও ক্লাস, পিডিএফ সাজেশন, থিওরি সাজেশন পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। কমেন্টস সেকশনে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিছি সবার সুবিধার জন্য। একদম নামমাত্র মূল্যে তোমরা সম্পূর্ণ বইটা ভালো মতো করে শেষ করতে পারবা। অ্যাকাউন্টিং 5th পেপার এবং 6th পেপার অর্থাৎ পঞ্চম পত্র ষষ্ঠ পত্র দুইটাই আছে। তোমাদের সুবিধা মতো সময়ে ক্লাসগুলো দেখার সুযোগ রয়েছে এবং পরীক্ষা পর্যন্ত অ্যাক্সেস দেওয়া থাকবে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।